আমি ছোটবেলা থেকে আমার ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল। তো তখন যে হেড অফ দ্য একাডেমি কমান্ডার উনি বলেছে, ঠিক আছে তোমরা আজমিকে বিএসসিও বানাবা না, কাকে বানাবা বলো। উনি প্রথমে বলেছেন যে আমাদেরকে তো তার বাবাকে কনসিডার করতে দেওয়া হয়নি, তার পারফরমেন্স অ্যাসেস করতে দেওয়া হয়েছে। তার পারফরমেন্সে সে বাচ্চা আমরা তাকে দিচ্ছে, এখানে তার বাবা আসবে কেন। আর একটা কথা বলতে হবে যে আমি শেষ দেখে যেতে চাই, আমার বাবার কারণে তারা কি করে আমি শেষ দেখে যেতে চাই। আমার পারিবারিক শিক্ষা যদি এমন হয়, আমি লেফটেন্যান্ট থাকতে আমাকে আনলফুল অর্ডার দিয়েছে, আমি বলেছিলাম চাকরি ছেড়ে দেবো। এবার আপনার ওই আয়নাঘর পিরিয়ডটার ব্যাপারে একটু প্রশ্ন করতে চাই। ওই আয়নাঘরের যে টেনিয়ারটা আপনার স্যার, এটার ব্যাপারে আমরা শুনেছি আপনার কাছ থেকে এর আগে অনেক, বাট আমি একটু ইনসাইট চাই আপনার কাছ থেকে। প্রতিদিন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ক্রস ফায়ার আতঙ্ক কেটেছে। দ্য মর্নিং স্টার্টেড যে আজকে আরেকটা দিন পাওয়া গেল, জন্য আমি 65টা বই লিখেছিলাম। আমি ওরা কাগজ কলম দিয়েছে আমাকে, প্রায় 3000 পৃষ্ঠার মনে হয় পাণ্ডুলিপি, কম হবে না বেশি হবে। আমি বইগুলো পাবো স্যার। আপনি কি শেখ হাসিনাকে অভিশাপ দেন? অভিশাপ দিই না। আমার মা 2 বছর 10 মাস কাঁদতে কাঁদতে চলে গেল, ফিরে যেতে পারবে? আমার মার এই কষ্ট করে বদলা দিতে পারবে দুনিয়ায়? আমার যে 70,794 ঘন্টা ওখানে কেটেছে, একটা সেকেন্ড ফিরে দিতে পারবে? তাদের মৃত্যুদণ্ড উড়ে তো হবে। বাংলাদেশে যে এখন 2-1 দিন পর পরে কোথাও আগুন লাগছে, সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, অধিকাংশই আই হ্যাভ রিজনস টু বিলিভ যে ভারতের ইন্ধনে হচ্ছে। এক্স্যাক্টলি। তারা এখান থেকে যারা পালিয়ে গেছে, তারা ওখানে বসে ষড়যন্ত্র করছে, তাদের তেলা চামুন্ডার রয়ে গেছে। ভারত হয়তো পৃথিবীর একমাত্র দেশ যাদের সাথে প্রতিবেশী সবগুলো দেশের সাথে শত্রুতা। এখন তো অনেকে বলছে স্যার গণভোটটা আদৌ হওয়া উচিত কিনা, এটা নিয়েও একটা গণভোট হতে পারে। গণভোট অনেক কিছু নিয়ে হতে পারে। আমাদের এখানে সেই আরবরা এসছে 17 শতাব্দীতে, এরপরে থেকে বিভিন্ন দেশ থেকে পর্তুগিজ, ব্রিটিশ, ইরানিয়ান, তারা এসছে, কেউ কলোনি করতে এসছে, কেউ ব্যবসা করতে আসছে, কেউ ধর্ম প্রচার করতে আসছে। ইরানের ইরান হয়ে ওঠার পেছনে আপনি লক্ষ্য করলে দেখবেন যে আয়াতুল্লাহ খোমেনি তাদের ধর্মীয় গুরু হিসাবে একটা বিশাল রোল প্লে করে। রেভলিউশন তো উনি তো ওনার বাইরে ছিল, এক্সাইল ছিল। তো বাংলাদেশের ক্ষেত্রে স্যার আমরা এরকম একজন খোমেনি কি আশা করতে পারি স্যার? মানে যে পলিটিক্যাল উদ্যোগ থাকবে থেকে পুরো নেশনটাকে একটা আমব্রেলার নিচে আনার চেষ্টা করবে। যারা কথায় কথায় ভারতে গিয়ে আশ্রয় নেয়, তারা দেশের পক্ষে কাজ করেনি। তো আমি মুক্তিযুদ্ধ করেছি কিসের জন্য? আমি মুক্তিযুদ্ধ করেছি দেশ লুটপাট করার জন্য, দেশ বিক্রি করার জন্য। আমি মনে করি প্রত্যেকটা মুসলমান, বাংলাভাষী মুসলমানের কোরআন হাদিসের পরে একটা বই পড়লে এটা পড়া উচিত। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় এবং বাংলাদেশের জন্য একজন লিজেন্ডারি ক্যারেক্টার ব্রিগেডিয়ার জেনারেল আজমি স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। কেমন আছে? আলহামদুলিল্লাহ স্যার। স্যার আমরা রিয়েলি এক্সাইটেড আজকে আমাদের এই শোতে আপনাকে আমাদের মাঝে পেয়ে স্যার। আপনি জানেন স্যার, বাংলাদেশ জুড়ে আপনার প্রচুর ভক্ত। এই ভক্তের একটা বড় অংশ কিশোর, যুবা, একটা বড় অংশ স্যার প্রৌঢ় এবং যারা বয়স্ক তারা অবশ্যই। সুতরাং আমাদের এই আজকের শোতে স্যার আমরা অনেক বয়েস্টারাস কোশ্চেনও করব আপনাকে, এবং অবশ্যই আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস যেমন গ্লোবাল পার্সপেক্টিভে বাংলাদেশ কী এবং করছে, ইন্ডিয়ান হেজিমনির এগেনস্টে আমরা কিভাবে ডিটার করব, এবং একজন মিলিটারি অফিসার হিসেবে তার পলিটিক্যাল আইডেন্টিটি কীভাবে ম্যানেজ করতে হয়, এই জিনিসগুলো আপনার কাছে শিখব স্যার। সুতরাং ফার্স্ট কোশ্চেন স্যার আমরা যেটা করব, ওয়াই ইউ জয়েন্ড আর্মি? Very good question. Many people ask me this question. It was by chance, actually, not by design. ওকে আমি ছোটবেলা থেকে আমার ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল স্যার। আমার চাচার ক্যালকাটা মেডিকেল থেকে ব্রিটিশ আমলে গোল্ড মেডেল পেয়ে ফার্স্ট হয়েছিলেন। এটা আমাদের ফ্যামিলিতে সব আলোচনা করতো। ওটা দেখে আমি আবার ইন্সপায়ার্ড স্যার যে আমি ডাক্তার হব। সেই হিসাবে তো আমি এসএসসি করলাম। নরডেমের ফার্স্ট ইয়ার থাকতে আমি ইংল্যান্ডে চলে গেলাম। আচ্ছা স্যার। ওখানে ও লেভেল করলাম। এ লেভেলের ফাইনালের আগেও চলে আসতে হলো, আমার আব্বা তখন দেশে ফিরে আসে। তো এ লেভেল ফাইনাল শেষ পরীক্ষা দিয়ে আসতে পারিনি, যার ফলে এখানে এসে আবার আমার এইচএসসি পাস করতে হলো। আই মে বি দ্য অনলি পার্সন ইন দ্য হোল ওয়ার্ল্ড যে দুইবার এইচএসসি, দুইবার এসএসসি, দুইবার এইচএসসি, মানে এসএসসি ও লেভেল, এ লেভেল, এইচএসসি। আচ্ছা স্যার। সো ডাবল এসএসসি, ডাবল এইচএসসি টাইপের, ইফ ইউ লাইক। তো আমার 3 বছর স্টাডি লস হয়ে গেল। আচ্ছা স্যার। 3 বছর ব্রেক অফ স্টাডিজে মেডিকেলে ঢুকতে পারা অসম্ভব ব্যাপার। I gave up the idea and I was frustrated really.
ওর ফ্রাস্ট্রেশন আই জয়েন অ্যাকচুয়ালি। আমার ক্লাসমেট যারা ছিল অলরেডি আর্মিতে জয়েন করে তখন অফিসার হয়ে গেছে, মানে কেম ব্যাক। এক্স্যাক্টলি। তো আই ডিডন্ট ওয়ান্ট যে আমার ক্লাসমেটরা তখন অলরেডি আন্ডারগ্রেড লেভেলে তারা ফাইনাল ইয়ারে অনার্স, আর আমি আবার নতুন করে ফার্স্ট ইয়ার জয়েন করবো। তো বেসিক্যালি আই জয়েন এজ আউট অফ ফ্রাস্ট্রেশন, ইয়া, নট উইথ এনি অ্যাম্বিশন। ওকে। জাস্ট আমার বন্ধু বান্ধব বললো যে তারা তুই জয়েন কর, 2 বছর পরে ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার হয়ে যাবি। এখন তো 3 বছরের ট্রেনিং, Right, sir. 2 বছর ছিল, তাদের অফিসার হয়ে যাবি, আর তো বছর লস হবে না, কাভার হয়ে যাবে। এক্সেলেন্ট স্যার। ওই কারণে আমি জলদি চেয়েছি। লি নামে একজন রাইটার আছে স্যার, ও খুব মানে জ্যাক রিচার্ড নামে একটা চমৎকার সিরিজ লেখে, যেখানে একজন রিটায়ার্ড মেজর অফ ইউএস এমপি মিলিটারি পুলিশ, সে হচ্ছে নায়ক। তো উনি তার সেই উপন্যাসে একটা জায়গায় লিখছিল 4টা কারণে ইউএস আর্মিতে লোকজন জয়েন করে। প্রথম কারণ হচ্ছে যে তার বাপ ছিল, দাদা ছিল, সো ট্র্যাডিশনালি সে জয়েন করে। সেকেন্ড কারণ যেটা বলছে যে সে আসলে আর কোনো জব পায় নাই, ফ্রাস্ট্রেশন থেকে জয়েন করছে। 3 নম্বরে বলেছিল যে সে ট্রুলি দেশকে ভালোবাসে, দেয়ার আর ফিউ পিপল সামথিং লাইক দ্যাট। আর 4 নম্বরে হচ্ছে কিছু লোক আছে যারা লাইসেন্স চায়, যে লাইসেন্স টু কিল, তারা আর্মিতে জয়েন করে। সো আপনারটা যেটা আউট অফ ফ্রাস্ট্রেশন আর্মিতে জয়েন করা, অ্যান্ড বাংলাদেশ আর্মি মাস্ট বি ভেরি লাকি টু গেট অ্যান অফিসার লাইক ইউ। আমি এটা বলতে পারি যে আমার ফ্রেন্ডসরা যখন আমাকে বলা শুরু করলো, তখন লেট প্রেসিডেন্ট জিয়াওয়াদের প্রেসিডেন্ট, ওনার চলাফেরা, ওনার চাল চলন, ওনার গেট আপ, ওনার স্মার্টনেস, দ্যাট অলসো ইন্সপায়ার্ড মি। আউটস্ট্যান্ডিং স্যার। যখন আমার ফ্রেন্ড আমাকে ইন্সপায়ার করা শুরু করলো, এবং তখন আমি জেনারেল জিয়াকে মুভমেন্ট দেখলাম, তখন আমাকে আরো ইন্সপায়ার্ড হলাম, জয়েন করলাম। কিন্তু আমার আম্মা তো প্রথমে একটা ভেমিটলি অপোজ করেছিলেন, তারপরে যাই হোক সে এগ্রিড যে আমি চান্স পেলে উইদাউট এ পারমিশন জয়েন করবো না। এটা খুবই জরুরি স্যার, কারণ আমার কাছে যেটা মনে হয় স্যার, আমি যখন ব্র্যান্ডিং নিয়ে পড়াশোনা করি স্যার, তখন আমি একটা ওয়ার্ড শিখলাম স্যার, ওয়ার্ডটার নাম হচ্ছে পানাশে। পানাশে মানে হচ্ছে মিলিটারি অফিসাররা যে ঠাটবাট নিয়ে চলাফেরা করে, এটা। এবং এইটা হচ্ছে স্যার প্রাচীনতম ব্র্যান্ডিং, সো দ্যাট ওদের তো কনস্ক্রিপশন লাগে স্যার, রিক্রুটিং লাগে। সো সেই জন্য স্যার মিলিটারি অফিসার এরকম চকচকে মেডেল পরা, ড্রেস পরা, উর্দি পরা, ঘোড়ায় বসলে পরে একদম টানটান হয়ে বসা, এই জিনিসটা আসলে পরিকল্পিতভাবেই আর্মি করে, সো দ্যাট ইয়াং যারা আছে তারা যাতে ইন্সপায়ার্ড ফিল করে টু জয়েন আর্মি। এবং আপনার কথা থেকে আমরা একটা প্রমাণ পেলাম যে এটা একটা মানে ট্রু স্টোরি। স্যার, আমি আপনার কাছ থেকে আমাদের দর্শকদের পক্ষ থেকেই জানতে চাচ্ছি যে বাংলাদেশের মতো ক্ষেত্রে, মানে দেশের ক্ষেত্রে, এবং বাংলাদেশ সেনাবাহিনীর মতো সেনাবাহিনীতে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকাটা কখনো কখনো কার্স, কখনো কখনো ব্লেসিং। আপনি এমন একটা মানে পরিচয় বিলং করেন যেটা লুকিয়ে রাখার কোনো সুযোগ নেই, এটা একটা ঐতিহাসিক বাস্তবতা। আপনি যখন আপনার ক্যারিয়ার শুরু করলেন স্যার, তখন নিশ্চয়ই আপনাকে ব্যালেন্স স্ট্রাইক করতে হয়েছে দ্য ভেরি ডমিনেন্ট অ্যান্ড প্রমিনেন্ট আইডেন্টিটি অফ ইউর প্যারেন্ট, স্পেশালি ইউর ফাদার, অ্যান্ড ইউর প্রফেশনালিজম, মিলিটারি প্রফেশনালিজম। তো ফিউচারে বাংলাদেশে যে অফিসাররা জয়েন করবে আর্মিতে, অথবা আমাদের সোলজাররা যারা জয়েন করবে, তাদেরও এরকম আইডেন্টিটি, হয়তো পৈতৃক আইডেন্টিটি থাকে, অনেকে আবার স্যার বিবাহসূত্রে আইডেন্টিটি ইনহেরিট করে। আপনার কি সাজেশন থাকবে তাদের প্রতি, যে আপনি ব্যক্তিগত ক্যারিয়ারে অ্যাজ মিলিটারি প্রফেশনাল, বিকজ আমরা সবাই জানি যে অনেকেই বলে যে দ্য ফাইনেস্ট অফিসার বাংলাদেশ আর্মি হ্যাজ এভার প্রডিউসড কাইন্ডনেস। সো আপনি কিভাবে এই ব্যালেন্সটা রাখতেন, আর ওই সকল অফিসার এবং সোলজার যাদের এরকম আইডেন্টিটি থাকতে পারে, তারা কিভাবে আসলে প্রফেশনালিজম এবং তার এই পলিটিক্যাল আইডেন্টিটি দুটো ব্যালেন্স করে চলতে পারে? এখানে প্রথম কথা হবে যে পলিটিক্যাল আইডেন্টিটি হ্যাজ গট নাথিং টু ডু উইথ মিলিটারি ক্যারিয়ার। আমি সোলজার, আমার সোলজারিং ইজ মাই জব। আমার বাবা কি করে, বাবার আইডিওলজি কি, দ্যাটস ইমমেটেরিয়াল। এবং আমাদের দেশের সবচেয়ে দুঃখজনক হলো যে আমাদের দেশের মিলিটারি আজকে যে ইমেজ সংকটে আছে, মূল কারণ পলিটিসাইজেশন, যেটা হওয়া উচিত ছিল না। ট্রুলি পিওরলি প্রফেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের প্রমোশন হওয়া উচিত ছিল, পোস্টিং হওয়া উচিত ছিল, কিন্তু এটা বারবার বাধাগ্রস্ত হয়েছে। আমি স্টার্টেড ফ্রম 71 অ্যান্ড অল দ্য ওয়ে থ্রু। এগুলো আমি বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে ওইটা 1 ঘন্টা সময় লাগবে। আমি একটা বই লিখছি এখন, যে সামরিক বাহিনীর রাজনীতিকরণের বই লিখছি। আউটস্ট্যান্ডিং স্যার। তো এটা কখনোই হওয়া উচিত ছিল না, 1 নম্বর। 2 নম্বর হলো এটা তো বিগ চ্যালেঞ্জ রাইট ফ্রম দ্য একাডেমিতে, যে আমার থার্ড টার্ম থেকে আমরা যখন ফাইনাল টার্মে উঠি, তখন আমার বিএসইউ, ইউ নো দ্য ফার্স্ট ম্যান হি গেটস
দ্য অ্যাপয়েন্টমেন্ট বিএসইউ, ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার। এটা হওয়ার পিছনে বিরুদ্ধে কেউ কেউ কথা বলেছে পিওরলি আমার আব্বার জন্য, আর কোনো কারণ নেই। এক্স্যাক্টলি স্যার। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বা ফ্রিডম ফাইটার অফিসার, আমি নাম বলতে চাই না, তাকে বিব্রত করতে চাই না, বাট আমি জানি ওই অ্যাসেসমেন্ট কনফারেন্সে ছিলেন এমন অফিসাররাই আমাকে বলেছে পরে। রাইট স্যার। তো তখন যে হেড অফ দ্য একাডেমি কমান্ডার উনি বলেছে ঠিক আছে তোমরা আজমিকে বিএসসিও বানাবা না, কাকে বানাবা বলো। উনি প্রথমে বলেছেন যে আমাদেরকে তো তার বাবাকে কনসিডার করতে দেওয়া হয়নি, তার পারফরমেন্স অ্যাসেস করতে দেওয়া হয়েছে। তো তার পারফরমেন্সে সে বাচ্চা আমরা তাকে দিচ্ছে, এখানে তার বাবা আসবে কেন। তারপরে ওনাদের মধ্যে কেউ অ্যাডামেন্ট ছিল, চাকরি করবো না, চাকরি ছেড়ে দেবো, এই ধরনের কথাবার্তা বলেছে। এটা আমি মনে করি সংকীর্ণ মানসিকতা। তো কমান্ডান্ট বলেছেন যে ঠিক আছে তোমরা আজমিকে বিএসসি করবে না, কাকে বিএসসি করবে নাম বলো। তো আলহামদুলিল্লাহ আমাকে যারা অ্যাসেসমেন্ট কনফারেন্স ছিলেন তারা বলেছেন যে সেকেন্ড ম্যান সো ফার বিহাইন্ড, কেউ কোনো নাম প্রস্তাব করতে পারেনি। তো বিএসসি হয়ে গেলাম। একইভাবে সোর্ট পাওয়ার আগে একই ঘটনা হয়েছে। ও তো এখনো কমান্ডান্ট বলেছেন ঠিক আছে কাকে সোর্ট দিবা বলো, নাম বলো। এখানেও ওই সেকেন্ড ম্যান ওয়াজ সো ফার বিহাইন্ড যে কেউ নাম বলতে পারে। আলহামদুলিল্লাহ এরপরে তো সারা চাকরি জীবনে এটার জন্য আমাকে পোস্টিং, প্রমোশন, ফরেন ট্রেনিং, ফরেন মিশন প্রতিটাতে আমাকে বঞ্চিত হয়েছে। এই বঞ্চিত ইতিহাসের লম্বা ইতিহাস, তোকে আমি বলতে চাই না, বাট ইট ওয়াজ বিগ চ্যালেঞ্জ ফর মি। আমাকে যখন প্রথম আওয়ামী লীগ 96-2001 প্রমোশন দিল না ফ্রম মেজর টু লেফটেন্যান্ট কর্নেল, অনেক যারা সিনিয়র অফিসার আমাকে, আমার বাবার পরিচয় দু একজন বিদ্বেষ পোষণ করতো, আর নাহলে সবাই আমাকে ভালোবাসত ইরেসপেক্টিভ অফ তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, হোয়াট এভার। অনেক ফ্রিডম ফাইটার অফিসার আমি তাদের খুব ভালো চাকরি করেছি, ভালো এসিআর পেয়েছি। অনেক মুক্তিযুদ্ধ অফিসার খুব ভালো চাকরি করেছি, ভালো এসিআর পেয়েছি, তো আমাকে এখন ভালোবাসে। যারা অল্প কয়েকজন করেছে তাদের ব্যক্তিগত কারণে বিদ্বেষ পোষণ করেছে, আমার বাবার প্রতি বিদ্বেষের কারণে। তো আমাকে অনেকে বলেছে যখন আমাকে মেজর টু লেফটেন্যান্ট প্রমোশন হচ্ছে না, তুমি চাকরি ছেড়ে দাও। জেনারেলরা বলেছেন। আমি বলেছি স্যার প্রথম কথা হলো যে আমি তো প্রমোশনের জন্য চাকরি করি না, আমি চাকরি করি, আমি সেনাবাহিনীকে ভালোবাসি, আমি দেশ প্রেমের জন্য চাকরি করি, আমি দেশের সেবা করতে চাই। আর প্রমোশন তো আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ যদি আমার তকদিরে লেখা থাকে কেউ ঠেকাতে পারবে না স্যার, আল্লাহ যদি না লেখে কেউ যেতে পারবে না। আর একটা কথা বলতে হবে যে আমি শেষ দেখে যেতে চাই, আমার বাবার কারণে তারা কি করে আমি শেষ দেখে যেতে চাই। তো এরপরে তো 2001 সরকার পদকের পরে আমি স্বাভাবিকভাবে প্রমোশন পেলাম আবার। 2009 চাকরিতে আসার পরে আমি সরকার আসার পর তো আমাকে বেরিয়ে করে দিল নজিরবিহীনভাবে, বিনা অপরাধে, বিনা তদন্তে, বিনা বিচারে এক লাইনের চিঠি দিয়ে বরখাস্ত করার আমার সমস্ত সুযোগ সুবিধা হরণ করে। তো এটা পারিবারিক শিক্ষা একটা বড় ফ্যাক্টর ছিল আমার এই মানসিক শক্তি যোগাতে। বাবা মা সবসময় দোয়া ছিল, আল্লাহর দয়া ছিল, আর অফিসার সৈনিকের ভালোবাসা ছিল। সব কিছু মিলে আমি দেখেছি যে আমাকে লেফটেন্যান্ট কর্নেল পদে দায়িত্ব পালন করছি, কিন্তু র্যাঙ্ক দিচ্ছে না, কিন্তু আমার বসরা সবাই আমার খুশি, সবাই সন্তুষ্ট। তো আমি দেখেছি যে আমার সম্মানকেও কমাতে পারেনি, আমার র্যাঙ্ক দেয়নি, কিন্তু সম্মান দেওয়ার মালিক তো আল্লাহ। আল্লাহ সূরা আল ইমরানের 3 নম্বর সূরা বলেছেন আল্লাহ আল্লাহ যাকে সম্মান দেয়, যার কাছে সম্মান কেড়ে দেয়। তো আমাকে এত হয়রানি হয়েছে, এগুলো একটা বিশাল ইতিহাস। সেনাবাহিনীর কোনো অফিসারে আমি মনে করি না আমার থেকে ইভেন 10% বঞ্চিত হয়েছে, কিন্তু আমার পারিবারিক শিক্ষা, আল্লাহর দয়া, আমার মানসিক শক্তি, আমি ঠিক থাকতে পেরেছি। অনেকের জন্য সম্ভব হয় না, অনেকে ছেড়ে দেয়। যারা ভবিষ্যতে আসবে আমি তাদেরকে সবসময় বলবো যে তারা পেশাগত উন্নতি, পেশাগত উৎকর্ষতার দিকে যদি নজর দেয়, এটা হয়তো সাময়িক একটা কষ্ট হতে পারে, ভোগান্তি হতে পারে, কিন্তু ইন দ্য লং রান কেউ ভুগবে না আমি মনে করি। That was the motivation for Bhabi. ভেরি ডিফিকাল্ট, তার জন্য এটা তো লাস্ট 8 years ইট ওয়াজ হরিবল। মানে সে তো উদ্ভ্রান্ত মতো, আমার নিজের 2 বছর 10 মাস পর মা মারা গেল, তখন সে আরও একা হয়ে গেল। আমার ভাইরা তো সব বিদেশ থাকে, তার কয়েক মাস পরে তার বাবা মারা গেল, আমার শাশুড়ি অস্ট্রেলিয়াতে অসুস্থ হয়ে গেল। ইট ওয়াজ বিগ স্ট্রাগল ফর হার, বাট আলহামদুলিল্লাহ সেও আল্লাহ করে ভরসা করে দিন গলেছে, আল্লাহ ভরসা করে থেকেছে। রাস্তাঘাটে চলতে ফেলে আবু করলো যে রাস্তাঘাটে চলতে গেলে আমি খালি রান্নাভাবে দেখতাম যে পাগলের মতো বসে আছি কিনা, যে হয়তো মানসিক রোগী হয়ে ছেড়ে দিয়েছে, পাগলের মতো বসে আছি কিনা, এই লোকটাকে খুঁজি আমি। তো এইভাবে শিক্ষিত আছে, বাট আলহামদুলিল্লাহ আত্মীয় স্বজনের সাপোর্ট ছিল, আর সে মানসিক শক্তি জিনিস আল্লাহ ভরসা ছিল।
উইল কাম টু দ্যাট পার্ট, আপনার আয়নাঘর সময়টা যেটা আছে স্যার। বিফোর দ্যাট, জাস্ট টু কনক্লুড দ্য আর্লিয়ার পার্ট, আর্টিকেল 45-এর কারণে আমাদের অফিসাররা যখন বঞ্চিত হয় তখন আর কোনো কোর্টে যেতে পারে না। ইন্ডিয়াতে 1982-83-তে বাতিল করা হয়েছে। যেটা একটা কেস ছিল, ওই কেসের এগেনস্টে স্যার সুপ্রিম কোর্ট একটা ভার্ডিক্ট দিল যে এখন থেকে পারবে, এবং 2023-এ এসে ওরা আরও কনফার্ম করলো যে এখন থেকে এনি কোর্ট মার্শাল ডিসিশন হ্যাজ টু বি সাবমিটেড টু দিস কমিটি। তাহলে কিনা জানতাম না স্যার এটা দিতে হবে, এবং কি কারণে মানে তাকে আউট করা হলো এই কারণ উল্লেখ থাকা বাধ্যতামূলক এখন, সো দ্যাট ভিকটিম নোজ দ্যাট হোয়াট ওয়াজ দ্য গ্রাউন্ড ফর হোয়াট সাডেনলি। কাউকে আউট করলে তো আদারওয়াইজ তো জানোই সে কেন তাও কিছু কেস আছে না যে এই এক লাইনের চিঠি দিয়ে যে সার্ভিস নো মোর রিকোয়ার্ড, ডিসপ্রিজম না, রিটায়ারমেন্ট। হ্যাঁ, ইভেন ওইটার রিটায়ারমেন্টের জন্য করবে। কারেক্ট স্যার, মানে ইন্ডিভিজুয়ালকে কারণ জানাতে হবে যে কেন আর সার্ভিস গভর্নমেন্ট চাচ্ছে না। তো এবার তো স্যার একটা সুযোগ ছিল যে এই জায়গাটাতে যদি আমরা কারেকশন আনতাম, কারণ অনেকেই ক্লেম করে যে একটা ডেকোরেটেড ক্যারিয়ারের যখন একটা অ্যাপেক্সে চলে যায় একটা মানুষ, তখন একজন দুর্বৃত্ত পলিটিশিয়ান যখন তাকে একটা কিছু করতে বলে, তখন অনেক সময় তার এই সন্তান, ডেকোরেটেড ক্যারিয়ার, এগুলা তার মানে না বলার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়ায়, এবং অনেক সময় এই কারণে কেউ কেউ মেনে নেয়, কেউ কেউ নোট অফ ডিসেন্ট দেয়, আবার কেউ কেউ আর কিছু করার থাকে না, চাকরি ছেড়ে দেয়। তো আপনার কি মনে হয় স্যার আর্টিকেল 45 থেকে আমরা একটু অনেক আগে থেকে আমি বলছি এই কথাটা। রাইট স্যার। আমি 2007-এ ডক্টর কামাল হোসেন চান প্রশ্ন করেছিলাম এটা। আমি তখন এনডিসি করছিলাম, ছিলাম, উনি এসেছিলেন কনস্টিটিউশন অফ বাংলাদেশের উপরে একটা লেকচার, এবং অনেকগুলো প্রশ্ন করেছিলাম। তার মধ্যে একটা করেছিলাম যে স্যার আপনার আমাদের সংবিধান তো মানবাধিকারের কথা বলে, রাইট। তো আমাদের 3 বাহিনী মিলে তো 2.5 লক্ষ জনবল, এদের ওই অধিকারটা আপনি কেন হরণ করেছিলেন 72 সালে এই আর্টিকেল 45 দিয়ে? তো উনি বললেন যে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, সশস্ত্র বাহিনী তখন একটু উশৃঙ্খলতা বেশি ছিল, তারা কেমন যুদ্ধ করে এসছে, এই যুদ্ধের মধ্যে তৈরি, তাদের শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এটা দরকার ছিল। তো আমি বললাম ফেয়ার এনাফ, কিন্তু আজকে 2007-এর কথা বলছি, আজকে 35 বছরে আপনি কি একবার এটা আওয়াজ তুলেছেন যে এটা মানবাধিকারের পরিপন্থী, এটা এখন উঠিয়ে দেওয়া উচিত? তরুণ কোনো জবাব দিতে পারেননি। এটা অবশ্যই এটা ব্রিটিশ আমলে ছিল এটা, এবং যখন ভারত পার্টিশন হলো তখন পাকিস্তান এবং ইন্ডিয়া দুটাই এটা অ্যাডাপ্ট করবো, আমরাও সেই হিসাবে এটা অ্যাডাপ্ট করলাম 72 সালে। ইন্ডিয়া যেটা বলছিলাম যে ইন্ডিয়া অলরেডি ওটাকে বাতিল করে গেছে, আমি শুনেছি পাকিস্তান, আমার কোনো ডকুমেন্ট অথরিটি নাই, উনি পাকিস্তান, আমাদের অবশ্যই এটা বাতিল হয়ে যাওয়া উচিত। এবং ইফ ইউ রিমেম্বার 96-এ যেমন নাসিম উনি অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন, এবং এই কারণে ওনাকে প্রথম বরখাস্ত করা হয়েছিল। পরে মুক্তিযুদ্ধে ওনার অবদানের কথা চিন্তা করে এটাকে অবসর করা হয়েছে। উনি তখন কোর্টে গিয়েছিলেন, ওনার মামলা কোর্টে নেয়নি, সো আনফর্চুনেট। কিন্তু আমার মামলা কিন্তু কোর্ট 2009 নিয়েছিল, কোর্টে নিয়েছিল, এবং এটা 3 বার করে বেঞ্চ ভেঙে দিয়েছে যেন মামলা আগাতে না পারে। এবং ফাইনালি 2010-এ কোন মাসে আমার এই মুহূর্তে মনে নেই, ব্যারিস্টার আব্দুল রাজ্জাক জেলে ব্যারিস্টার আব্দুল রাজ্জাক উনি মামলা করেছিল পরিচালনা। ওপেন কোর্টে জাজ বলে দিল যে সরকার রিট ইস্যু করা হবে, এবং 2জন জাজ থাকে, তো রিট বেঞ্চে 2জন জাজ থাকে, জুনিয়র জাজ তখনও পার্মানেন্ট হয়নি। উনি অ্যাটর্নি জেনারেলের সাথে লিঙ্ক আপ করে, চিফ জাস্টিসের লিঙ্ক আপ করে কি যেন বললেন যে আমি ঠিক বুঝে ওঠার আগেই উনি রায় দিয়ে দিয়েছেন, আমি ঠিক জিনিসটা বুঝে উঠতে পারিনি, আই এম নট কনভিন্সড। তো তখন ওনারা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে সিঙ্গেল বেঞ্চ জাজ করলেন জুনিয়র জাজকে দিয়ে, আচ্ছা, সিঙ্গেল বেঞ্চ একটা কোর্ট করলেন। তো তখন আমার ব্যারিস্টাররা একটু প্রবলেম পড়ে গেলেন, উনি তখন সিনিয়র ব্যারিস্টার যারা ছিলেন, ব্যারিস্টার রফিক, তারপরে ব্যারিস্টার মওদুদ, ওনাদের সাথে পরামর্শ করলেন। তো ওনারা বলেন যে হাইকোর্টের 176 বছরের ইতিহাসে রিট বেঞ্চ কোনো সিঙ্গেল হয় না, ডাবল জাজ হতে হবে। আপনি ওখানে গিয়ে কোনো আর্গুমেন্ট দেবেন না, ইউ গো অ্যান্ড চ্যালেঞ্জ দ্য ভ্যালিডিটি অফ দ্য কোর্ট। এই বেঞ্চটাই ভ্যালিড না, অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে হয় না। ঠিক আছে, চিফ জাস্টিস হ্যাজ দ্য প্রেরোগেটিভ, তো উনি আগের কোর্টটা বাতিল করে দিয়ে নতুন করে একটা বেঞ্চ করে 2জন জাজ হতে হবে, সিঙ্গেল জাজ না, রিহিয়ারিং হবে। আমরা গেলাম, এভাবে আর্গুমেন্ট দেওয়া হলো, উনি শুনে উনি বিপক্ষে রায় দিলেন। এখন ওই রায় আমাদের এখন 1-1 হয়ে গেল, আমরা এখন সুপ্রিম কোর্টে যাব।
কোনো রায়ের মধ্যে আমাদের জাজ লয়ার যে চ্যালেঞ্জ করেছে সরি ফর্মিং অফ দিস বেঞ্চ, এটা কোনো উল্লেখই ছিল না। সো রায়টা ভ্যালিড ছিল না। ও মাই যে রায়ের মধ্যে এটা উল্লেখ থাকা উচিত ছিল, ওটা আমরা একটা পিটিশন করলাম, রায়ের মধ্যে এটা উল্লেখ থাকতে হবে নতুন করে রায়। এর মধ্যেই ওই জাজকে ট্রাইব্যুনালের বিচার হিসেবে নিয়োগ দিয়ে দেওয়া হলো। ওকে, তাহলে হি ইজ বিজি নাও। হ্যাঁ, এই যে এটি উদ্দেশ্যমূলক কিনা আমি জানি না, এই তো জটিলতা রেগে গেল। আমরা তো সুপ্রিম কোর্টে ওটা ফাইনাল না হওয়ার পর্যন্ত যেতে পারছিলাম না। তারপর তো এক পর্যায়ে আমাকে অ্যাবডাক্টি করে ফেললো। তা আমরা ওটা রাগানোর সুযোগ ছিল না, ওটা ওই অবস্থায় বেরিয়ে গেছে। বাট ওপেন কোর্টে আমারটা নিয়েছিল এবং রায় ঘোষণা হয়েছিল যে সরকারের বিরুদ্ধে কারণ দর্শক, অবশ্যই এটা বাতিল হওয়া উচিত। তো আমি মনে করি, আমি ভয় করি যে কোনো রাজনৈতিক সরকার এটা করবে না, কারণ তারা এটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে চায় তাদের পলিটিক্যাল গেইনের জন্য। সবাই বলে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, কয়েক সময় ঠিক তার উল্টাটা করে। এবং এই জন্য তারা তাদের রাজনৈতিক স্বার্থের জন্য আমি মনে করি তারা সহসা করবে বলে মনে হয় না। ইন্টারিম করতে পারতো স্যার। ইন্টারিমের অ্যাকচুয়ালি এটা ক্ষমতা আছে কি না এটা আইনগত ব্যাপার, জটিলতার ব্যাপার। আচ্ছা, ইন্টারিম তো সংবিধান সংশোধন করার কোনো এরকম রাখে না আমার ধারণা মতে। তো আমার ইচ্ছা আছে আমি এটা হাইকোর্টে চ্যালেঞ্জ করবো ইনশাল্লাহ এক সময়। ইনশাল্লাহ স্যার, কারণ আমরা আসলে না বুঝেই ইন্টারিমের কাছে অনেক কিছু এক্সপেক্ট করেছিলাম, কারণ আমরা অনেকেই এই সংবিধানের ইনফিকিটিগুলো জানি না এবং এই নুকস অ্যান্ড কর্নার্সগুলোতে আমরা কখনো যাইনি। বাট যখন ইন্টারিম ফর্ম হওয়ার পর গত 15 বছরে অথবা বিয়ন্ড যেসব অফিসাররা বঞ্চিত হয়েছে ট্রুলি, কারণ দুইজন মানুষ এটা ক্লিয়ারলি জানে, একটা হচ্ছে যে বঞ্চিত হয়েছে, আর একটা হচ্ছে অ্যাকচুয়ালি যে তাকে বঞ্চিত করেছিল। তো এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হওয়ার পর ওই সকল বঞ্চিত অফিসার যারা আছে তারা একত্রিত হয়ে এক্সপেক্ট করেছিলেন যে হয়তো এই গভর্নমেন্ট মানে তাদের ব্যাপারে একটু সুবিচারটা রেস্টোর করার চেষ্টা করবে। কিন্তু মজার একটা ব্যাপার লক্ষ্য করা গেল স্যার, যে সিভিল ব্যুরোক্রেসিতে ইভেন পুলিশে দে ওয়ার অ্যাডজাস্টেড অ্যাকর্ডিংলি। এরকমও হয়েছে যে একদিনে 3টা প্রমোশন দিয়ে ইয়ে হয়ে গেছে, বাট মিলিটারিতে এটা কোনো ইম্প্যাক্টই ফেললো না। এবং এখন হাতে যে সময় আছে তাতে নিশ্চিত স্যার যে এই গভর্নমেন্টের পক্ষে আসলে ওই অফিসারদের জন্য আর কিছুই করার সুযোগ নেই, সময় নেই। এখন প্রশ্নটা আমি যেখানে আসতে চাচ্ছি স্যার সেটা হচ্ছে, আপনি যেরকম যদি আমাকে অ্যালাউ করেন টু ইউজ দ্য ভেরি ওয়ার্ড ভিকটিম অফ ইউর আইডেন্টিটি, পলিটিক্যাল আইডেন্টিটি, আলহামদুলিল্লাহ একই রকম ভাবে আরেকজন ভিকটিম কিন্তু আমাদের জেনারেল ওয়াকার অলসো। He cannot deny it. Now, there are precedences যেখানে পলিটিশিয়ানরা আছে ওই একই ফ্যামিলির জামাতা, এবার নির্বাচনও করবে বেশ মানে কনফিডেন্ট, তাদেরকে কেউ কোশ্চেন করে না, কিন্তু উনি কিন্তু কোশ্চেন। অনেকেই বলেন যে 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত আর্মিটাকে ধরে রাখা, নো কু, দিস মাস্ট বি হিজ মিলিটারি লিডারশিপ এবিলিটি। আলহামদুলিল্লাহ, অ্যাজ হি হ্যাজ রিচড অ্যাপেক্স, আল্লাহ যেরকম কোরআন শরীফে বলছে উনি যাকে চান তাকে সম্মান দেন, সুতরাং তার নিশ্চয়ই যোগ্যতা আছে বলেই উনি ওই অ্যাপেক্সে পৌঁছাইছেন। বাট সারপ্রাইজিংলি যেটা হয়েছে সেটা হচ্ছে যে দেয়ার আর সাম কনফিউশন, সাম এলিগেশন আই ক্যান অলসো সে, যে এটা সম্ভবত সার্ভিং অফিসার্স কমিউনিটি চায় না যে এই বঞ্চিত অফিসার যারা আছে তাদের প্রবলেমটা সর্টেড হোক। নাও আই এম কামিং টু দ্য কোশ্চেন, যখন আমরা সার্ভ করি তখন কি আমরা আসলে ভুলে যাই যে একদিন আমরা রিটায়ারমেন্টে যাব? প্রথম কথা হলো যেটা এই সরকারের সুযোগ নেই, সময় নেই প্রসঙ্গ আমি বলছি যে অ্যাকচুয়ালি অনেক কাজ হচ্ছে, বাট ভেরি স্লো। এখানে কি বেশ জটিলতা ছিল। তারপর গত 14ই আগস্টে আমি জানি সেনাবাহিনীর প্রথমে মার্চ মাসে একটা লিস্ট গিয়েছে, একটা বঞ্চিত অফিসারদের জন্য একটা লিস্ট গিয়েছে এবং ওটার উপরে প্রথমে কিছু কাজ হলো, তারপরে অন্যান্য বাহিনীগুলো কিছু বিলম্বে দিল। এরপর অগস্ট মাসে 14 তারিখে একটা সরকারি প্রজ্ঞাপন জারি হয়েছে এবং ওটাতে 2 মাসের মধ্যে রিপোর্ট সাবমিট করতে বলা হয়েছিল। তার এক্সটেনশন নিয়ে এখন পর্যন্ত আমি যতটুকু জানি সেটা হলো 30 তারিখে তারা একটা লিস্ট সাবমিট করবে বঞ্চিতদের।
বিস্তারিত আমি বলতে পারবো না, আমার এতটুকু আমি জানি। সুতরাং সুযোগ নাই, সময় নাই, কথার পুরোপুরি ঠিক না। এটাতে পার্শিয়াল লিস্ট হবে, আংশিক লিস্ট হবে, সম্পূর্ণ লিস্ট হবে, তাও আমি জানি না। তবে এত এই 15-16 মাস বিলম্ব হওয়ার কোনো কারণ ছিল না। রাইট স্যার। এখানে কার গাফলতি এগুলো নিয়ে আমি আর কোটাগুলি করতে চাই না। আমি এগুলো নিয়ে খোঁজ খবরও করি না, কারণ আমি যেহেতু এফেক্টেড, আমি খোঁজ নিলে মানুষ মনে করবে আমার নিজের স্বার্থে করছে, এটা আমি কোনোদিনই করিনি। এটা আমার নীতির বাইরে, যে আমার তকদিরে যা আছে আল্লাহ লিখেছে, কেউ খণ্ডাতে পারবে না। তো এখন সেনাবাহিনীতে যারা আছে তারা একটু এটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে, এরকম আমার কাছে কানে এসছে। বাট আমি কান কথা প্রচার করি না, আমি কোরআন হাদিস নিষেধ আছে, তাই আমি প্রচার করি না। এখন যারা বঞ্চিত আছে তাদের যদি পদোন্নতি হয় বা যারা বরখাস্ত তারা যদি রিটায়ার্ড হয়, তাদের তো কোনো ক্ষতি নেই। তারা কেন করবেন আমি জানি না, যদি করে থাকে দুঃখজনক। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের সেনাবাহিনীর যারা অফিসার আছে তারা তো এই সমাজের প্রোডাক্ট। এই সমাজে আমরা শিখে কি, ছোটোবেলা থেকে আমরা পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা, আমাদের শিক্ষা ব্যবস্থায় নৈতিক মান উন্নত হওয়ার তো কোনো সুযোগ নাই। যার ফলে এই যে 25 জন অফিসারের বিরুদ্ধে ওয়ারেন্ট বেরিয়েছে, তো যে সেনাবাহিনীর গণ্ডির ভিতরে থেকে, সেনাবাহিনীর চাকরির ভিতরে থেকে এই সমস্ত অপরাধ করেনি। তার মানে তাদের মধ্যে সুপ্ত ছিল কি অপরাধ প্রবণতা, এবং তারা বাইরে এসে ডিজিএফআই, এনএসআই, র্যাব এসে এই সমস্ত অপকর্ম করেছে। এবং অ্যাজ ইউ সেড যে কেউ বাধ্যই করেছে, কেউ খুশি করে প্রমোশনের জন্য করেছে। এখন যারা বাধ্য হয়ে করেছে তারা হয়তো বলতে পারে যে আমি উপরের আদেশ পালন করেছি। উপরের আদেশ তো আল্লাহ এবং রসুলের আদেশের বিরোধী নয়, এর উপরে প্রেসিডেন্স পেতে পারে না, অগ্রাধিকার পেতে পারে না। রসুল তো বলেছেন অন্যায় কাজে আনুগত্য নেই, আল্লাহ বলেছেন রসুলের আদেশ মানো, আল্লাহ বলেছেন রসুলের নাফরমানি আমার নাফরমানি। তো ওইখানে একটু ইমানের প্রশ্ন আসে, পারিবারিক শিক্ষার প্রশ্ন আসে। বা পারিবারিক শিক্ষা যদি এমন হয়, আমি লেফটেন্যান্টে থাকতে আমাকে আনলফুল অর্ডার দিয়েছে, আমি বলেছিলাম চাকরি ছেড়ে দেবো। একটা হলো পারিবারিক শিক্ষার ভিত্তি, আর একটা হলো ইমানের শক্তি। এই দুই সমন্বয় যদি থাকতে যে কোনো পরিস্থিতিতে মানুষ মোকাবেলা করতে পারে। তো ভবিষ্যতে যারা আসবে তাদের যদি নৈতিক শিক্ষার মান, আমি কয়েকটা সাক্ষাৎকারে বলেছি যে বর্তমান সেনাপ্রধান সহ ভবিষ্যৎ সমস্ত সেনাপ্রধান এবং জেনারেলদের যেন একটা উপদেশ দিয়েছি যে সেনাবাহিনীতে রাইট ফ্রম একাডেমি আমাদের নৈতিক শিক্ষার একটা প্যাকেজ থাকতে হবে, আর অল ট্রেনিং। এটা না থাকলে এই বাইরে আসলেই আবার সুযোগ পেরি করবে। তার মানে আর্মিতে আমাদের বিধিবিধান, আইন কানুন, প্রথা প্রচলন, ওখানে সুযোগ খুব নাই। যারা করতে চায় খুব লোক হিসেবে করে এবং ধরা পড়ে এবং বড় শাস্তি হয়। যেমন আমার একবার আমার 5 সৈনিক ভর্তি করতে গিয়ে 1 লক্ষ টাকা করে 5 লক্ষ টাকা নিয়েছিল। রিপোর্ট হয়েছে, তদন্ত হয়েছে, ধরা পড়েছে, 5 দিনকে জেলে যেতে হয়েছে। তো আমাদের ওখানে অনেস্টলি ইন মোস্ট কেসেস ল্যাক অফ অপরচুনিটি, সুযোগের অভাবেই তারা সৎ থাকে। যখন সুযোগ পায় অসৎ হয়ে যায়। কোটি কোটি টাকা সেনাবাহিনীর অফিসার বানায়, আমি চিন্তা করতে পারি না হাউ মাচ মানি ডু ইউ রিয়েলি নিড। এক্স্যাক্টলি স্যার। তো এই জন্য এটা পারিবারিক শিক্ষার বিশাল ফ্যাক্টর। নৈতিক বল, ইমানের শক্তি, সব কিছু সমন্বয় না হলে যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করা কঠিন হয়ে যায়। আর সেনাবাহিনীকে রাজনীতি প্রভাবমুক্ত থাকতেই হবে, নাহলে আজকে সেনাবাহিনীর আমার পক্ষে রক্তক্ষরণ হয় যে সেনাবাহিনী মানুষ যত সমালোচনা করে, এরকম সইতে পারি না। আমি এই সেনাবাহিনী দেখিনি, আমি চাকরি করিনি আমি। তো এটা কারণ তো আমাদেরই কিছু কিছু অফিসার যারা অসৎ উপায় অবলম্বন করেছে, অসাধু কাজ করেছে, অসৎ কাজ করেছে। তো আমি আশা করি ভবিষ্যতে যারা সেনাবাহিনীতে পরিচালনার দায়িত্ব থাকবে, যারা জেনারেলস আছে, তারা এই ব্যাপারে নজর দেবে। আমি আশা করি ব্যক্তিগতভাবে ওদের ভাবে কে বলেছে যে তারা একটু ফোকাস করা উচিত। আমাদের এক্সপেকটেশনটা অফকোর্স, মানে মিলিটারির কাছে আমাদের এক্সপেকটেশন নট এজ মিলিটারি person from military fraternity, not only that, even the যারা কমন মাস আছে তারাও কিন্তু স্যার যখন আর্মির কাছ থেকে এক্সপেক্ট করে, তারা চিন্তা করে এরা তো আইনের লোক, সো এরা নিশ্চয়ই ভুলটা করবে না। বাট দেন ব্রিগেডিয়ার আজমি ওয়াজ টেকেন ইন্টু আয়নাঘর, and very sadly by some of his brother officers, by students. এটা আপনি কীভাবে কনসিভ করেন? ওই যে বললাম তাদের একটা হলো অন্ধ আনুগত্য, আর হলো নৈতিকতার অভাবে অন্যায় আদেশ পালনের থেকে নিজেকে সরিয়ে না রাখা। এগুলো কম্বিনেশন হয়েছে। কেউ করেছে পদবি পদোন্নতির লোভে,
আর কেউ করেছে যে তার ওই ইমানি শক্তি নৈতিক বল ছিল না যে আমি চাকরি ছেড়ে দেবো কিন্তু অন্যায় তার পালন করবো না। আমি একাধিকবার হয়েছে আমার চাকরি জীবনে, বিভিন্ন র্যাঙ্কে হয়েছে, আমাকে দিয়ে কোনো দিন কোনো অন্যায় কাজ করতে পারেনি, আমার কোনো ক্ষতি হয়নি, সাফারিং হয়েছে কিন্তু পার্মানেন্ট কোনো ক্ষতি হয়নি। আমার ভোগান্তি হয়েছে, আমাকে ধরার জন্য অনেক চেষ্টা করেছে, আমার বিরুদ্ধে মিথ্যা তদন্ত করেছে, কিন্তু আলটিমেটলি আলহামদুলিল্লাহ আমার কিছু হয়নি, এটা আল্লাহ সাহায্য করেছে। তো কেউ যদি ওই অবস্থায় থাকতে পারে, হাদিসে আছে আল্লাহকে দিয়ে যত শক্তিশালী মনে করে আল্লাহ তার জন্য তত শক্তিশালী। So, আমি মনে করেছি আমার আল্লাহ এটা নিষেধ করেছে, আমি আল্লাহর আদেশ মানবো, কারো আদেশ আমাদের আল্লাহর যে পরিপন্থী কারো আদেশ মানবো না, চিন্তা করে করেছে, আমার আল্লাহকে সাহায্য করেছে। তাহলে স্যার আমি এবার আপনার ওই আয়নাঘর পিরিয়ডটার ব্যাপারে একটু প্রশ্ন করতে চাই। আমরা ওই আয়নাঘরের যে টেনিয়ারটা আপনার স্যার, এটার ব্যাপারে আমরা শুনেছি আপনার কাছ থেকে এর আগে হন, বাট আমি একটি ইনসাইট চাই আপনার কাছ থেকে। সেটা হচ্ছে যে আমিও যেহেতু মিলিটারি ব্যাকগ্রাউন্ডের, কখনো তো ওই ট্রেনিং দেওয়া হয় নাই যে একটা কনফাইন্ড রুমে কীভাবে থাকবো, হাউ মানে আপনি আপনার হেলথ কীভাবে ঠিক রাখতেন আর মোটিভেশনটা কীভাবে নিতেন? হোয়াট ওয়াজ ইউর মোটিভেশন টু পাস এভরি ডে, এভরি আওয়ার? এটা জবাব দেওয়া তো খুব কঠিন অ্যাকচুয়ালি। প্রতিটা দিনই নতুন করে আমাকে একটা যুদ্ধ শুরু করতে হয়েছে। এভরি ওয়াজ এ নিউ ব্যাটল। প্রতিটা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ক্রস ফায়ার আতঙ্কে কেটেছে। দ্য মর্নিং স্টার্টেড যে আজকে আরেকটা দিন পাওয়া গেল, তো কোরআন হাদিসের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছিলাম যে যত মাথাটাকে শূন্য রাখবো তত দুশ্চিন্তা হবে। এই জন্য আমি 65টা বই লিখেছিলাম আমি। তো ওরা কাগজ কলম দিয়েছে আমাকে, প্রায় 3000 পৃষ্ঠার মতো পাণ্ডুলিপি, কম হবে না, বেশি হবে। আমি কি বইগুলো পাবো স্যার? না, ওগুলো তো 2021-এর 31শে মে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলেছে। মানে 31 মে নিয়ে গিয়েছে, পরে মুক্তির পরে খবর নিয়েছি পুড়িয়ে ফেলেছে বলেছে, মানে বলেছে তার কোনো অস্তিত্ব নেই বলেছে। তো আমি কোরআন হাদিস নিয়ে নিজেকে ডুবিয়ে রেখেছিলাম। হতাশা এসছে, বিষণ্ণতা একেবারে, একবার 1 বছর 18 দিন গোসল করিনি আমি। বিষণ্ণতা মানে একটা মানুষ মানসিক রোগী না হলে সুস্থ অবস্থায় 1 বছর 18 দিন বিষণ্ণতায় গোসল করতে না, এটা তো অবিশ্বাস্য। হ্যাপেন্ড আর কি। কিন্তু করোনা আছে, আল্লাহ বলেছেন আল্লাহ তাকনা তুমি রাহমাতিল্লাহ, তখন আল্লাহর সাহায্য থেকে নিরাশ হয়ে না, এইটাতে সারা ভরসা করেছিলাম। বাবা মার তো দোয়া ছিল, আত্মীয় স্বজন দেশের অনেক মানুষ দোয়া করেছে, আমি জানতে পারছি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দোয়া করেছে। আর সারা জীবনে বাবার পরিচয়ের কারণে এত ঘাত প্রতিঘাত পার হয়েছে, এভরি টাইম ইউ ক্রস অবস্টাকল শক্তি বাড়ে। তো এটা আমাকে অনেক সাহায্য করেছে। প্রতিটা স্টেজে আমার মেন্টাল স্টেজ যেভাবে বেড়েছে, তাতে আমার কাছে মনে হচ্ছে আল্লাহ আমাকে এত বাধা বিপত্তির মধ্যে কোনোদিন আল্লাহ আমাকে দীর্ঘদিন বিপদে ফেলে রেখেননি। আল্লাহ পরীক্ষা করেছেন, যাদের উত্তীর্ণ হয়েছে। তো এবার সব উত্তীর্ণ হবে আমার একটা আশা ছিল। আমি একটু আগে গল্প করছিলাম আমি আলোচনা শুরুর আগে যে আমি কিন্তু সবাই জানে আয়নাঘরের পশুটা, মানুষ কিন্তু আর বেশি কিছু জানে না। আমাকে যখন 79-এ জয়েনিং ইনস্ট্রাকশন দেওয়া হলো, বিফোর আই জয়েনিং ইনস্ট্রাকশন ওয়াজ ক্যান্সেল। আমি জানি না বাংলাদেশ সেনাবাহিনীতে এমন দ্বিতীয় কোনো নজির আছে কি না। জয়েনিং ইনস্ট্রাকশন দেওয়া হলো, জয়েনিংয়ের আগে জয়েনিং ইনস্ট্রাকশন ক্যান্সেল করা হলো। আমার কোর্সে সবাই জয়েন করে গেল, তারপরে আমাকে নতুন করে জয়েনিং ইনস্ট্রাকশন দিল, জয়েন করলাম। তো স্টার্টেড রাইট ফ্রম দেয়ার। ইনফ্যাক্ট আরও আগে 79 অগস্টে আমি 5th লং কোর্সের জন্য অ্যাপ্লিকেশন করলাম। 12ই আগস্ট আমার পরীক্ষা ছিল, রিটেন পরীক্ষা। আগে তো রিটেন পরীক্ষা আগে। আমি যখন পরীক্ষা দিতে না পারি, 11 তারিখ রাত্রে আমাকে এসে থানা থেকে নিয়ে গেল মিথ্যা মামলায়। 12 তারিখ পরীক্ষা দিতে পারিনি। আনফর্চুনেটলি আমি জানি না যে অন্য মনে করছে দ্বিতীয়বার কল করেছি কিনা। 5th লং কোর্সে আবার কল করলো, আর আমার যেহেতু ব্রেক অফ স্টাডিজ হয়েছে, আমি 6th লং কোর্সে জয়েন করার বয়স নিয়ে আমার 5th লং কোর্সে মাত্র 2 সপ্তাহের জন্য আমি জয়েন করতে পেরেছি। আর 2 সপ্তাহ বয়স বেশি হলে 5th লং কোর্সে জয়েন করতে পারতাম না। আল্লাহ চাইছেন। এমন একটা ইন্টারভিউ আছে কাতাকে দিয়েছি যে আব্বার সাথে, আম্মা তো প্রথমে রাজি ছিলেন না, কান্নাকাটি শুরু করে দিয়েছি। আব্বা নিষেধ করেননি, আব্বা বলছে ঠিক আছে তোমার ইচ্ছা হলে যাও। আব্বা আম্মাকে বলেছেন যে তুমি ওকে সুযোগ দাও, ও চেষ্টা করে দেখো। আর আমাকে বলেছেন তোমার আম্মা যদি রাজি না হয়, তুমি ওর চান্স পাওয়ার পরও আমার আম্মা অনুমতি না দিলে যাবা না, কারণ মার দোয়া ছাড়া, মাকে অসন্তুষ্ট হয়ে জীবনে মনে হচ্ছে সফলতা লাভ করতে পারবো না। ওইভাবে চেষ্টা করলাম, প্রতি পদে পদে যত বাধা
এভরি টাইম আমি বলছি যে আল্লাহ মনে হয় চায়, আব্বা বলছেন আল্লাহ মনে হয় চায় না। কারণ আমি যে পরীক্ষা দিতে পারলাম না, তখন আব্বা বললেন আল্লাহ মনে হয় চায় না, তুমি যাও, এই জন্য আল্লাহ তোমাকে সরিয়ে নিয়ে গেছে। তো সেকেন্ড কল করলো, ওটাও আমি দেখিনি, আমার প্রতিবেশী এক বন্ধু আমাকে বললো যে এই তো আবার বিজ্ঞপ্তি দিয়েছে। আমি দেখলাম, দেখে আমি আব্বাকে বললাম যে আব্বা তো আল্লাহ মনে হয় চায়, আমি এই জন্য আবার বিজ্ঞপ্তি দিয়েছি। পরীক্ষা দিলাম, রেজাল্ট আমার নাম্বার নাই, রোল নাম্বার নাই আমার। তখন আবার আব্বা বললেন যে দেখো আল্লাহ মনে হয় আসলে চায় না, তুই যাও। এক্স্যাক্টলি। 3 দিন পরে যেদিন রেজাল্ট বেরিয়েছে, 3 দিন পরে আমার ওই বন্ধু, তার 2 ভাই আর্মিতে আছে, সে আর্মির উপর খুব আগ্রহী ছিল। সে নিজে জয়েন করে মারা গেছে মুক্তি পরে, শুনলাম। খুব বরিষ্ঠ বন্ধু, আমার সবথেকে ছোটবেলার বন্ধু। তো সে আমাকে 3 দিন পরে, একদিন দুপুরে খাওয়ার পরে আমি রেস্ট করছি, আমার ফোন করে তো রোল নাম্বার কত, কেন, শিগগির দৌড়ে আয়। ও আবার পত্রিকা খুললে 3 দিন আগে পত্রিকা কেন দিচ্ছিল আল্লাহ জানে। আগে তো কম্পিউটারের মতো তো ইনসার্ট করা যেত না। না, আমার মনে হয় তারা চেক করতে গিয়ে আমি তো ঢাকা সেন্টার দেখে আর রেজাল্ট দেখে ঢাকা, কুমিল্লা, চিটাগাং, আর বাকিগুলো লাস্টে ঢাকা সেন্টার 2টা নাম্বারের মধ্যে একটা আমার নাম্বার। আমি আবার ওইখানে আবার দৌড়ে এসে আব্বাকে বললাম আল্লাহ চাই আমি ঢুকি। এইভাবে নাম্বার অফ টাইমস হয়েছে। ওই জয়নিং স্টেশন ক্যান্সেল করেছে, তখন আব্বা বলছেন আল্লাহ মনে হয় চায় না। আবার যখন আমাকে জয়নিং স্টেশন দিয়েছে, মনে হয় আল্লাহ মনে হয় চায়। তো এখন আল্লাহর ইচ্ছার বাইরে কোনো কিছু নাই। অ্যাকচুয়ালি দ্যাটস দ্য বটম লাইন, যে আল্লাহ যা চায় তাই হবে। ওলকাম টু খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাদ, যেটা আমরা ইমানে মুফাসসিলে বলি আমানতু বিল্লাহি, ভালো মন্দ যা আসে আল্লাহর পক্ষ থেকে আসে। সুবহানাল্লাহ। তাহলে স্যার একটা উইথ ইওর পারমিশন একটা লিডিং কোশ্চেন করি স্যার, কেন আপনাকে গ্রেপ্তার করলো এবং অ্যাকচুয়ালি আপনার কাছে চাইতো কি? ফুল গ্রেফতার। ওই যে মানে রুমটা যেটা, ও আচ্ছা, কিন্তু গ্রেফতার বলা যাবে না, এটা একটা আইনি প্রক্রিয়া। আমি অবশ্য অপহরণ। লিগ্যাল জার্গন ভুল হয়েছে স্যার, আই কারেক্ট মাইসেলফ, যে অপহরণ যে করলো, মানে অ্যাকচুয়ালি এটা কেন করলো, আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার কাছে আসলে চাইতো কি স্যার, মানে কি করেন আপনি? আমাকে তো জুন 2009 বের করে দিল, অগাস্ট 2016 তো 7 বছর 2 মাস আমি মূলত একটা থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপে এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে কাজ করেছি। সেনাবাহিনীতে থাকাকালীন আমি 8টা বিভিন্ন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, কলেজ থেকে ওগুলো গভর্নিং বডিতে ছিলাম, আর 5টাতে চেয়ারম্যান ছিলাম। তো আমি তখনই ডিসিশন নিয়েছিলাম যে আমার সামরিক পরবর্তী জীবনে আমি শিক্ষাক্ষেত্রে কাজ করব। কারণ আমরা বলি শিক্ষাই জাতীয় মেরুদণ্ড, কিন্তু দুর্ভাগ্যজনক হলে মেরুদণ্ড যারা তৈরি করবে তাদেরই মেরুদণ্ড নেই। তো মাই ফোকাস ওয়াজ টিচারদের ট্রেনিং দেওয়া, তাদের ক্যাপাসিটি বিল্ডিং করা। তো যখন আমাকে 2009 বের করে দিল, তারপরে আমি 7 বছর 2 মাস 3টা প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলাম, স্কুল, কলেজ, এবং ডজনখানেক প্রতিষ্ঠানের কনসালটেন্ট ছিলাম। কনসালটেন্ট হিসেবে আমি কাজ করতাম বেসিক্যালি টিচার রিক্রুটমেন্ট, টিচার্স ট্রেনিং আমার মেইন ফোকাস ছিল, একাডেমিক কারিকুলাম ডেভেলপমেন্ট, এগুলোতে আমি কাজ করতাম। এবং 2011-তে আমি একটা 25 বছরের স্বপ্ন নিয়ে একটা কনসালটেন্সি ফার্ম করলাম, নাম দিলাম ভিশন কনসালটেন্সি লিমিটেড, ভিশন 2035। এই ভিশন মানে তো একটা স্বপ্ন, এটা একটা শুধু শব্দই নয়, এটা একটা অ্যাক্রোনিম হিসেবে আমি ব্যবহার করেছি। এটা ফুল ফর্ম হলো ভ্যানগার্ড ইনিশিয়েটিভ, VI, সিকিং টু ইলুমিনেট আওয়ার নেশন। ওকে। ভ্যানগার্ড ইনিশিয়েটিভ সিকিং টু ইলুমিনেট আওয়ার নেশন। এবং এই স্বপ্ন নিয়ে আমি প্রথম কয়েক বছর আমি ঢাকা শহরের এই কনসালটেন্সি ছাড়াও আমি আমার নিজস্ব উদ্যোগে আমার বন্ধু বান্ধব আত্মীয় যারা মানে অবস্থাপন্ন, তাদের কাছ থেকে প্রায় 20 লাখ টাকার মতো রেজ করলাম। ওকে। করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, সেই যাত্রাবাড়ি থেকে নিয়ে শুরু করে গাজীপুর পর্যন্ত এলাকা বেসড ওই স্কুলের আশেপাশে, ওই এখানে আশেপাশে যারা স্কুল আছে ওই স্কুলগুলোতে চিঠি দিয়ে দিয়ে তাদের টিচার নিয়ে ডে লং ওয়ার্কশপ করলাম, সম্পূর্ণ কমপ্লিমেন্টারি, ওই রেজড ফান্ড দিয়ে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাইনিজ রেস্টুরেন্টে সকালের ব্রেকফাস্ট, দুপুর লাঞ্চ, আফটারনুন স্ন্যাক্স, অ্যান্ড সারাদিন আমি ওয়ার্কশপ করেছি। প্রায় 2000 টিচারকে আমি ট্রেনিং দিয়েছি 2011 আচ্ছা। এরপরে আমি আমার নিজে স্কুল করার প্ল্যান করলাম, যে একটা পাইলট প্রজেক্ট করবো এবং ওটাকে সাকসেসফুল চলে রেপ্লিকেট করবো। তো আমার ফার্স্ট 5 ইয়ার্সে ওই প্ল্যানটা নিয়ে আমি শুরু করলাম। 5টা 5 ইয়ার স্লট ছিল আমার, ওকে। 5টা বক্স ছিল। তো আমি 2014 সালে পেপারে বিজ্ঞপ্তি দিয়ে 286টা অ্যাপ্লিকেশন পড়লো। আমি 6 স্তরে পরীক্ষা নিয়ে 30 জনকে নিয়ে টিচার্স ট্রেনিং শুরু করলাম ফর দ্য স্কুল। ফর দ্য স্কুল।
এবং আমি 4 মাস সকাল থেকে বিকাল পর্যন্ত তাদেরকে বেতন দিয়েছি, ট্রেনিং দিয়েছি। তারা কোনো ফিস দেয়, এটা আমার মনে হয় বাংলাদেশে কেউ করেনি। যে আমি এদেরকে আমার মনের মতো করে গড়ে তুলবো, তাদেরকে নিয়ে স্কুল। এই 4 মাস তাদেরকে ট্রেনিংও দিয়েছি এবং স্কুলেরও কনস্ট্রাকশন সমস্ত কাজ সম্পন্ন করেছি। আমার পার্টনার রিটায়ার আর্মি অফিসার সিনিয়র ছিল, উনি ফান্ডিং করেছেন বেসিক্যালি। ওরা একটা গার্মেন্ট বেরিয়েছিল, উনি আমাকে দিয়ে দিয়েছেন এবং ওটা আমি আমার মনের মতো করে 4 মাস ধরে সাজিয়েছি। গার্মেন্টের সুবিধা ধরো করে ভিতরে তো খালি আছে, সেটা আমি আমার মতো করে কাস্টমাইজ করে নিতে পারি। কলকাতা থেকে স্কুলটা শুরু করলাম আমি 15-16 থেকে, বাট 6 মাসের মধ্যে স্কুলটা বন্ধ করে দিয়েছিলাম। এই ডিজিএফআই গোয়েন্দারা ওখানে গিয়ে গার্জিয়ানদেরকে জিজ্ঞাসাবাদ করে আমি কি করি না করি, টিচারদেরকে হ্যারাস করে, স্টাফদেরকে হ্যারাস করে, আস্তে স্টুডেন্ট পড়তে থাকলো। ওকে, তো পড়তে গিয়ে তার চালানো যায় না। ভর্তি হলো, খুব সুন্দর শুরু হলো, কিন্তু ইনস্ট্যান্টলি আমার এই ধাক্কা শুরু হলো। Why it was a threat for the government? আই ডোন্ট নো। আসলে অ্যাকচুয়ালি যারা বিভিন্ন গোয়েন্দা বাহিনীর ফিল্ড স্টাফ, তারা তো বেশি অফিসার কেউ না। তো তারা অ্যাকচুয়ালি তাদের কাজ কি এটাও তারা সম্পূর্ণ ভালোভাবে বুঝে না তারা। তো এখন যারা স্কুল স্টাফ, গার্জিয়ানস, তারা তো এত কিছু বুঝতে পারছে না। তারা হয়তো জাস্ট এমনি জানতে চাচ্ছে আমি কী আলোচনা করি, কী কথা বলি, সারাদিন কী করি আমি। কিন্তু গার্জিয়ান তো ভয়, কে চায় খামাখা ঝামেলার মধ্যে, এখানে দরকার কি? অফকোর্স তারা যে অত্যাচার করেছে তা না, এই জিজ্ঞাসাবাদটা বাজে না। মানে জিজ্ঞাসাবাদকে তারা ভলেন্টারি করেছে নাকি তাদের উপরস্থ কর্তৃপক্ষ বলেছে এভাবে হ্যারাস করো, আমি জানি না। এটা এমন হয়েছে একজন, সে একসময় আমার চাকরি করেছে, সে মোটর সাইকেলে দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাচ্ছি আর কি। যোগাযোগ হওয়ার সাথে সাথে সে এভাবে অ্যাটেনশন হয়ে গেছে, যদি সেটা করার কথা না, গোয়েন্দা বাহিনীর লোক। তো আমার স্বপ্নটা তো তারপরে 16 সাল আমাকে নিয়ে গেল, স্বপ্ন এখন দলির সাথে হয়ে গেছে এই স্বপ্ন এখন আর। বাট আমি এখন যেটা করছি সেটা হলো থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপ একটাতে চেয়ারম্যান হিসেবে কাজ করছি, কিছু সোশ্যাল ওয়ার্ক করছি, অটিস্টিক ফরচুনের কাজ করছি একটা, আর একটা চ্যারিটেবল অর্গানাইজেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। এবং বিভিন্ন স্কুলে প্যারেন্টিংয়ের প্রোগ্রাম করছি। এখন আর টিচার্সদের সাথে অত সময় দেওয়ার মতো সময় আমি দিতে পারছি না। ধরলে ভালো হতো, বিভিন্ন প্রতিষ্ঠানে এসছে, প্রতি স্কুল করতে চাচ্ছে, হিউজ ফান্ড আছে, ওর ইউনিভার্সিটি এসছে যে আপনার দায়িত্ব নেন, বাট আমি তো কোনো থেকে টোটালি ফোকাস করতে পারছি না। করতে পারলে ভালো হতো। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং স্যার, যে শেখ হাসিনা, ডক্টর ইউনূস অথবা ব্রিগেডিয়ার আজমির মতো যারা সমাজ সংস্কারক অথবা এডুকেশন নিয়ে কাজ করে, দে ডোন্ট হ্যাভ এনি আদার ইন্টারেস্ট ইন আদার ডোমেইনস অফ লাইফ, উনি টেনে টেনে এদেরকে শত্রু বানানো একটা পদ্ধতি খুঁজে পাইছিলেন। আই ওয়ান্ট টু সি দ্যাট অ্যাপ্রিসিয়েশন, যে মানে উনি কীভাবে করতেন এটা, তার ডিসিশন মেকিং প্রসেসটা কি? আল্লাহ জানে কিসের ক্যাবিনেট কারা ছিল, কী পরামর্শ দিত। আমাদের আসলে we never had benevolent government except প্রেসিডেন্ট জিয়া। কখনোই আমাদের কোনো কোম্পানি অ্যাকচুয়ালি দেশ গড়ার কাজ করেনি, দেশের মানুষকে সুপথে পরিচালনা করার জন্য কাজ করেনি, সুনাগরি গড়ার কোনো পরিকল্পনা নিয়ে কাজ করা হয়। আজকের সমাজে এই অবক্ষয়ের পিছনে এটাই মূল কারণ, শিক্ষার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। আমি যে আমার কনসালটেন্সি ফার্ম করেছিলাম, আমি 4টা সি নিয়ে কাজ করতাম। ওকে, এমন এই কনসালটেন্সি ফার্মের নাম ডেভেলপ করতে আমি একবার গবেষণা করেছি। Like vision. হ্যাঁ, ভিশন। ইটস নট অনলি ওয়ার্ড, ইটস অলসো অ্যাক্রোনিম। অ্যাক্রোনিমটা সুদূর প্রসারী মিনি। ওর 4টা সি হলো, প্রথমে হলো যে কনভিকশন। ওকে, একটা টিচারের মধ্যে যদি এই কনভিকশনটা থাকে, আমি জাতির ভবিষ্যৎ নেতা তৈরির কারিগর, তখনই তার মধ্যে একটা কমিটমেন্ট আসবে, রাইট? তো ফার্স্ট ছিল কনভিকশন, তারপর কমিটমেন্ট। কমিটমেন্টের বীজ থাকলেও ওটাকে ডেভেলপ করার জন্য ইউ নিড টু, তাদেরকে অনেক ব্রেন ওয়াশ করতে হয়, তাদেরকে অনেক লেকচার দিতে হয়, অনেক মোটিভেটিং কথাবার্তা বলতে হয়। তো কনভিকশনের পরে কমিটমেন্ট, এরপরে হলো কম্পিটেন্স। কম্পিটেন্স ছাড়া তো এই দুটো থাকলে লাভ হবে না। কম্পিটেন্স ইজ লাইফ টাইম ম্যাটার, তো এটা একদিনের ব্যাপার না, আস্তে 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 ডেভেলপ করে। তবে আমার কারিকুলাম বলে এইভাবে ছিল। এবং ফাইনাল সি হলো, এই তিনোটা থাকলেও কমিউনিকেশন স্কিল ভালো না থাকে, তাহলে তো লাভ হবে না, Deliver করা যাবে না স্যার। তো ওটা ডেভেলপ করার জন্য আমি কাজ করতাম। তাদেরকে দিয়ে পাবলিক স্পিকিং করাতাম, এক্সটেম্পোর স্পিচ করাতাম, প্রিপেয়ার্ড স্পিচ করাতাম, পাওয়ার প্রেজেন্টেশন দেখাতাম, আমি ভিজিট করাতাম বিভিন্ন জায়গায়। পাবলিক হসপিটালগুলি যাও, প্রাইভেট না, পাবলিক হসপিটাল গ্রুপগুলো পাঠিয়ে দিত, সারাদিন ওখানে থাকবে, এসে প্রেজেন্টেশন দেবে। তাদের দুটো কাজ হতো, একটা হলো যে মানুষের প্রতি দরদ বাড়ে,
পঙ্গু হাসপাতালে গিয়ে মানুষ অসহায় থাকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে অসহায় অবস্থায় রুগী দেখে, মানুষের দরদ বাড়বে, বাস তার একটা এক্সপিরিয়েন্সও হচ্ছে, সে এসে একটা প্রেজেন্টেশন দিচ্ছে একটা গ্রুপের সামনে। এইভাবে আমি তাদের কমিটমেন্ট, কনভিকশন, কম্পিটেন্স অ্যান্ড কমিউনিকেশনকে বৃদ্ধি করার চেষ্টা করেছি। আমি তাদের কবরস্থানে পাঠিয়েছি, সারাদিন কবরস্থানে থাকবে, ওখানে সারাদিন থাকলে মৃত্যুর চিন্তা আসবে সারাদিন। ওখানে বসে তো সে আর অন্য কিছু চিন্তা করবে না, মৃত্যুর চিন্তাই করবে সারাদিন। ট্রু স্যার, এই হাসপাতাল এবং কবরস্থানে গেলে পরে দেন আসলে রিয়েলাইজেশন একটা চেঞ্জ আসে যে আমরা অনেক কিছু প্রায়োরিটিতে আনছি, এই দুইটা জায়গায় গেলে পরে প্রায়োরিটি চেঞ্জ হয়ে যায় স্যার। আপনার তো অপশন ছিল স্যার, আপনার ভাইরা দেশের বাইরে থাকেন এখন, এবং আপনি এই ঝামেলায় যদি যেতে না চাইতেন তাহলে শেখ হাসিনা সানন্দে আপনাকে নিশ্চয়ই বাইরে দিয়েও আসতো, আরও আগে থেকে নাগরিকত্ব দিত। আমার আগে থেকে অপশন ছিল। আমি যখন 93-94 মালয়েশিয়ার সেকেন্ড স্টাফ কোর্স করি, ওখানে আমি তখন ও লেভেল করি। আমার বড় ভাই ক্লাসমেট ছিল মালয়েশিয়ার, ওকে, ভেরি রিচ ফ্যামিলি ওখানকার, অয়েল দিয়ে টিআরএস তাদের ফরওয়ার্ড কোম্পানি আছে। সে আমাকে বলে তুমি কত বেতন পাও, আমি তোকে তার ডাবল বেতন দেবো, তুমি আসো আমার এখানে চাকরি করো। 96 যখন আমি ইউএনএ গেছিলাম, ওখানে আমাকে এক সিভিলিয়ান স্টাফ, খুব আফ্রিকান, খুব ভালো পেয়ে বলে তোমাকে আমি এত ডলার দেবো, যা এখানে পাচ্ছ তার ডাবল ডলার দেবো, তুমি চাকরি ছেড়ে দিয়ে চলে আসো, সব কিছু আমি করে তোমার সাইড করে দিলে হবে। তাই বললো আমি ফ্যামিলি ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে ফ্যামিলি স্টেশনে দেবো। ইউএনএ কিছু ফ্যামিলি স্টেশন আছে, হ্যাঁ স্যার, জর্ডানে একটা, ইরাকের মধ্যে একটা, কয়েকটা আছে ফ্যামিলি স্টেশন, যেখানে ফ্যামিলি নিয়ে থাকা যায়। আই মেক শিওর তুমি ফ্যামিলি স্টেশন, বাট তোমার মতো লোক, কমিটেড লোক এখানে জন্য উপকার হবে। আই থিঙ্ক আমাকে যখন বের করে দিল, তখন আমার সৌদি আরব থেকে আমার বড় চাকরির অফার ছিল, হিউজ অ্যামাউন্ট। আমার এখনও অনেকে বড় বড় গ্রুপ অফ কোম্পানিজ আসে, আপনি আমাদের অ্যাডভাইজার হন, বাকি এত বিশাল অঙ্কের টাকা দেবো, সপ্তাহ থেকে 1 ঘন্টার সময় দিব, তখন আমার টাকার কোনো লোভ নেই। আমি দেশে থেকে গেলাম। আমি একটা তো হলো যে আমি তো ঢুকার পর থেকে আস্তে আস্তে দেশপ্রেমটা আমার মধ্যে উঠেছে, এবং কাজ করে 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 দেশের প্রতি আমার যে মমত্ববোধ, আমি দেশের মাটি, মানুষ, আকাশ বাতাস, খাবার, এগুলি আমি অন্তর থেকে ভালোবাসি। আমি 6 বছর মোট বিদেশে থেকেছি, মন সবসময় দেশে পড়ে থেকেছি, আমি কোনোদিন বাইরে সেটেল করার চিন্তা করিনি। এখন আমি ইচ্ছা করলে চলে যেতে পারি, বাট আমি যেতে চাই না। আর আমার বাবার রক্ত তো আছে, নাকি মানুষ যে যতভাবেই চিত্রায়িত করুক, ওনার দেশপ্রেম প্রশ্নাতীত। আজকে যদি পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করছে, আমি আপনি দেশপ্রেমিক হিসাবে চাইবো এটা বিচ্ছিন্ন হয়ে যায়? কোনো দেশপ্রেমিকই চাইবে না। ওনার একটা পলিটিক্যালি উনি ডিসিশন নিয়েছিলেন যে ভারত আমাদের কোনোদিনই বন্ধু ছিল না, হবেও না। তো উনি রাজনীতির দৃষ্টিকোণ থেকে ভেবেছিলেন যে ভারত আমাদেরকে একটা কুক্ষিগত করে রাখবে, একটা পাপের সরকার বসাবে, অর্থনৈতিকভাবে আমাদেরকে পঙ্গু করে রাখবে। এই জন্য আমরা ভারতের সাহায্য নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করতে চাই না। উনি বলেছেন আমি যদি ভারতের সাহায্য না নিয়ে যুদ্ধ করতাম, আমরা যুদ্ধ করতাম। এই পেজেসগুলো হিস্ট্রির যে অংশটা আছে, এটা স্যার অনেকেই আমি দেখছি যে ব্লার পেজ। ওনার বিরুদ্ধে তো 93, 94, 92, 94 উনি হাইকোর্টের মামলায় আমরা জিতেছি। ওনার বিরুদ্ধে কোনো অপমানজনক কিছু প্রমাণিত নয়। সুপ্রিম কোর্টে জিতেছি। ইভেন ট্রাইব্যুনালে এত চেষ্টা করে 16 জন সাক্ষ্য দেন আমার বাবার বিরুদ্ধে, ট্রাঙ্ক ডকুমেন্ট দিল, আমি একমাত্র সাফাই সাক্ষী ছিলাম। ওপেন করে ট্রাইব্যুনাল চেয়ারম্যান বলতে বাধ্য হয়েছে ওনার বিরুদ্ধে সরকার পক্ষ কোনো অভিযোগ প্রমাণ করতে পারে নাই। তো এরপরে এই বিরুদ্ধে মিথ্যা প্রচারণা তো কোনো মানে নাই। দিস ইজ পলিটিক্স, আই থিঙ্ক স্যার। তো ডার্টি পলিটিক্স, আমি শুধু পলিটিক্স স্যার। তো আমরা এবার আস্তে আস্তে ইন্ডিয়ান হেজিমনের দিকে একটু যাবো স্যার। যাওয়ার আগে আমি জাস্ট একটা কোশ্চেন আপনাকে করতে চাই, যে শেখ হাসিনা বাংলাদেশে ইন্ডিয়াকে অ্যাডভান্টেজ দিতে গিয়ে বাংলাদেশের যে ক্ষতি করেছে, শেখ হাসিনা জুলাইয়ে তার মানে ভুল আদেশ বলবো আমি, ভুল আদেশের মাধ্যমে যতগুলো প্রাণহানির কারণ হয়েছে, এবং ব্যক্তিগতভাবে আপনার যে অভিজ্ঞতা, কনসিডারিং অল দিস 3 ফ্যাসেটস, আপনি কি শেখ হাসিনাকে অভিশাপ দেন? অভিশাপ দিই না আমি। অভিশাপ আমি প্রথম দিকে বন্দি অবস্থায় প্রথম দিকে দিয়েছি। তারপর একটা হাদিস পেয়েছি, যে হাদিসে বলেছে যে বদদোয়া করলে এটা প্রতিশোধ না হয়ে যায়। আমি হাদিসটা ব্যাখ্যাটা বুঝতে পারিনি, যে উনি 1400 জনকে হত্যা করলেন, 1400 পরিবার যদি অভিশাপ দেয় তাহলে তো জীবন তো ফিরে পাচ্ছে না, তাহলে বদলা কীভাবে হলো? তো এটা আমি হাদিসটা পড়ে আমি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, যে আল্লাহ তো কোরআনে
সূরা 3-এ বলেছেন যে আহকামুল হাকিমিন, সর্বশ্রেষ্ঠ বিচারক। আল্লাহ বিচার করবে, আমি ভবিষ্যৎ দিই না। তো আমি বিচার তো আমি চাই, আমি তো মামলা করেছি, এটা আমার অধিকার। আমার ওপর যে কেউ জুলুম করেছে আমি তার বিরুদ্ধে অবশ্যই অভিযোগ করতে পারি। পর তো এটা নিয়ে আমি বলেছি, জেনারেল বাকারের সাথে আমার কথা হয়েছে। সে বলেছিল, স্যার আপনি জেনারেলকে ক্ষমা করে দেন স্যার, কোর্টে নিয়ে না আমি বিচার করবো স্যার, আমি সর্বোচ্চ সাজা দিব। তো আমি বলেছিলাম যে ইউ ডোন্ট হ্যাভ রুলস ওদেরকে সাফিসিয়েন্টলি ট্রাই করার জন্য। 4টা আইন নাই। আমি জিজ্ঞাসা করেছি আমাদের জাজ অ্যাডভোকেট ব্রাঞ্চ আছে, যে হেড জাজ অ্যাডভোকেট জেনারেল যাদেরকে বলে ব্রাঞ্চের হেড, দুজনের সাথে কথা বলেছি। আমরা তো অ্যাবডাক্ট করি, যুদ্ধ করতে গেলে আমরা প্রিজনার অফ ওয়ার নেই, এবং ইটস ইনডাইরেক্টলি অ্যাকসেপ্টেড। 71 ওয়ারের সময়, মুক্তিযুদ্ধের পরে বিজয়ের সময় 93,000 পয়সা সেনাবাহিনী নিয়ে গেছে। এবং লিস্ট ইজ রিভিলড যে কারা ছিল, কে কে ছিল, কোন র্যাঙ্কের ছিল। এবং এদেরকে ডিটেনশনটা আনলফুল ডিটেনশন নয়, তারা আমাকে অ্যাবডাক্ট করেছে, আনলফুল ডিটেনশন করেছে। ইটস নট ক্রাইম এগেন্সট হিউম্যানিটি। তারা যেটা করেছে, সেনাবাহিনীর কোনো আইন নাই, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নাই, তাহলে তো বিচারই করতে পারবে না। সমস্যা তো আমি এই জন্য কোর্টে গিয়েছি। আমি এটা বলেছি যে আমি চাই না যে যদি কেউ অপরাধী না হয় সে শাস্তি পাক। এমন অনেক আলোচনা হচ্ছে যে ডাইরেক্টররা কেউ আমাকে প্রশ্ন করেছে, শুধু বোর্ডে তার নাম ছিল দেখেই সে করবে কি না। তো ঠিক আছে, তারা অপরাধী না, আমি চাই না তারা অপরাধী না হলে তারা সাজা পাক, কোর্টে প্রমাণ হতে। এটা বিচারাধীন বিষয়ে আমি আর কথা বলতে চাই না। যতদিন পর্যন্ত ভারত টিকে আছে ততদিন পর্যন্ত তারা আমাদেরকে শান্তিতে থাকতে দেবে, দ্যাটস বটম লাইন। এবং এটার জন্য তারা যে কোনো পদ্ধতি অবলম্বন করবে। আসলে আওয়ামী লীগের পলিটিক্যাল ফিলসফিটা যারা বুঝে, তারা আওয়ামী লীগকে কোনোদিন সমর্থন করা উচিত নয় যদি দেশপ্রেমিক হয়। আমি যেটা ক্লিয়ারলি বলি, কয়েকটা সাক্ষাৎকার বলছি, 3 ক্যাটাগরির লোক কোনোদিন আওয়ামী লীগ করাতে দূরে কথা আওয়ামী লীগের সমর্থন করতে পারে না। ইসলাম যদি আসে তাহলে কারো একচ্ছত্র ক্ষমতা থাকবে না, কেউ আধিপত্যবাদ বিস্তার করতে পারবে না, কেউ মানুষের জুলুম নির্যাতন করতে পারবে না। সুতরাং এটাকে যেভাবে প্রতিহত করতে হবে।